नमस्कार बंधुरा आमी उपस्थित होयेछि आरो एकटी अडियो क्लास निये। आपनारा जानेन जे आमी नियमित अडियो क्लास अपलोड करछि मूलत वेस्ट बेंगल एसएलएसटी जिओग्राफी इंटरव्यू विषयक। आमी इंटरव्यूते डाक पेयेछि आर तार जोन्नो आमी पार्सोनाली निजेई प्रिपारेशन निচ্ছি। आर आमार जे पढ़ाशोनाटा आमी करछि सेटाई अडियो आकारे आमी रेकर्ड करछि जाते करे आमी परे निजेर भয়েস शुनते पेये কিভাবে আমি আরও ভালোভাবে উত্তর দিতে পারতাম সেটা বুঝতে পারি। আর এটাই আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। এর থেকে যদি দু একজনও আপনারা উপকৃত হন সেটাও আমার ভালো লাগবে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, ইন্টারভিউতে প্রথম প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে, আমরা মূলত আজ ক্লাইমেটোলজি নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা গ্রিন হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং এই দুটি ধারণার মধ্যে সম্পর্ক কি এবং এদের মধ্যে যে পার্থক্য তাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে গ্রিন হাউস ইফেক্ট একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের নির্দিষ্ট কিছু গ্যাস যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন এগুলি পৃথিবীর যে রেডিয়েটেড তরঙ্গ মানে বিকিরিত যে শক্তি, বিকিরিত যে দীর্ঘ তরঙ্গের তাপ তাকে শোষণ করে বায়ুমণ্ডলের নিম্ন স্তরকে উষ্ণ রাখে। এই প্রক্রিয়া না থাকলে কিন্তু পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু যখন মানুষের কার্যকলাপের প্রভাবে, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো বা বন ধ্বংস, এগুলির প্রভাবে যখন এই গ্রিনহাউস গ্যাসগুলির ঘনত্ব অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন এই তাপ শোষণের পরিমাণও বেড়ে যায় এবং পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই অস্বাভাবিক বৃদ্ধিকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। আমরা একটি সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে পারি যে আমরা যদি শোবার ঘরে কম্বল বা চাদরের মতো কোনো একটি কম্বল গায়ে দিলাম, সেটা আমাদের শরীরের তাপ ধরে রেখে আমাদের উষ্ণ রাখে, কিন্তু এটা হলো গ্রিন হাউস ইফেক্ট। এবার গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমরা যখন শোবার ঘরে একটির বদলে 10টি কম্বল যদি চাপানো হয় তখন কি হবে? আপনার অস্বস্তি বোধ হবে এবং তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে। এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড হলো সেই অতিরিক্ত কম্বল, অর্থাৎ এটিই হলো গ্লোবাল ওয়ার্মিং। পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা হিট বাজেট বলতে আপনি কি বোঝেন আর বর্তমানে কিভাবে এই বাজেটের ভারসাম্য হারাচ্ছে? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে হিট বাজেট হলো পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে যে ইনকামিং সোলার রেডিয়েশন যেটা আসছে এবং পৃথিবী থেকে যে আউটগোয়িং টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, এর মোট পরিমাণের মধ্যে একটা ভারসাম্য। দীর্ঘমেয়াদে কি হওয়া উচিত? এই ইনকামিং সোলার রেডিয়েশন এবং আউটগোয়িং টেরেস্ট্রিয়াল রেডিয়েশন এই দুইয়ের মান সমান হওয়া উচিত, অর্থাৎ বাজেট ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। কিন্তু পৃথিবী বর্তমানে এই ভারসাম্য হারাচ্ছে, কারণ বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবী থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হচ্ছে তার একটা বিরাট অংশ কিন্তু বায়ুমণ্ডল নিজেই শোষণ করে ফেলছে এবং মহাকাশে ফিরে যেতে দিচ্ছে না, অর্থাৎ এই ব্যালেন্স বিঘ্নিত হচ্ছে। আমি উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে বোঝাতে চাই যে আমার মাসের একটা বাজেট হবে, আমার আয়টাকে যদি আমি ধরি ইনকামিং সোলার রেডিয়েশন এবং আমার ব্যয়টাকে যদি আমি ধরি আউটগোয়িং টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, আমার 100 টাকা যদি আমার আয় হয় তাহলে 100 টাকাও আমি খরচ করব, তাহলে বাজেট আমার শূন্য হয়ে ভারসাম্যপূর্ণ হলো, যতটা আয় করলাম ততটাই ব্যয়, এর মধ্যেই চলে এলো আমার সেভিংস অ্যাকাউন্ট। 100 টাকা যদি আমি আয় হয়ে তার মধ্যে আমি বিভিন্ন পোস্ট অফিস, বিভিন্ন পিএনবি, এসবিআই, বিভিন্ন ফিক্সড ডিপোজিটে আমি 20 টাকা 30 টাকা করে রেখে দিচ্ছি, অর্থাৎ যে পরিমাণ আমার ব্যয় করার কথা ছিল সেটা আমি ব্যয় করছি না, আমার টাকা আটকে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এই টাকাটাকে যদি আমরা তাপের সাথে তুলনা করি তাহলে যে মোট বাজেট তার ভারসাম্য কিন্তু হারাচ্ছে আর তাপ বায়ুমণ্ডলে জমা হতে থাকছে, অর্থাৎ টাকা জমা হতে থাকছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে, বায়ুর চাপ বলয় বা প্রেশার বেল্টস এবং নিয়ত বায়ু প্রবাহ অর্থাৎ প্ল্যানেটারি উইন্ড সিস্টেম এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে বায়ুচাপ বলয়গুলি হলো পৃথিবী পৃষ্ঠের ওপর অনুভূমিকভাবে বিস্তৃত কিছু উচ্চচাপ যেমন ক্রান্তীয় উচ্চচাপ এবং কিছু নিম্নচাপ যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান। এই
চাপ বলয়, এদের মধ্যে প্রেশারের ডিফারেন্স তৈরি হয়। বাতাস কিছু ক্ষেত্রে উচ্চচাপ দেখা যায়, কিছু ক্ষেত্রে নিম্নচাপ, অর্থাৎ প্রেশার গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে। এর ফলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। যেমন ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে ট্রেড উইন্ডস বা আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে ইকুইটোরিয়াল রিজন বা নিরক্ষীয় অঞ্চলের দিকে। অর্থাৎ এই যে বায়ুচাপ বলয় এগুলি হলো কারণ, আর এই যে নিয়ত বায়ু প্রবাহ বা প্ল্যানেটারি উইন্ডস এটা হলো তার ফল। আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে যদি বুঝতে চাই বিষয়টা, একটি বেলুনকে মুখ দিয়ে হাওয়া দিয়ে আমরা স্ফীত করলাম, ফুলিয়ে দিলাম, তাহলে বেলুনের ভেতরের চাপ বেশি রয়েছে, উচ্চ চাপ রয়েছে, আর বাইরের চাপটা কি কম। এবার ওই বেলুনের মুখটা যদি আমরা ছেড়ে দিই, তখন ভেতর থেকে উচ্চচাপের বায়ু বাইরের দিকে প্রবাহিত হতে থাকবে। এইভাবেই হচ্ছে বায়ুর চাপ প্রেশার গ্রেডিয়েন্টকে ফলো করে এই নিরক্ষীয় নিয়ত বায়ু বা প্ল্যানেটারি উইন্ডসগুলো প্রবাহিত হয়। আর বায়ুচাপের এই পার্থক্যই কিন্তু বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা জেট স্ট্রিম কি, আর কিভাবে এটি ভারতে বর্ষার আগমনের যে সময় তাকে প্রভাবিত করে? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে জেট স্ট্রিম হলো পৃথিবীর ট্রোপোস্ফিয়ারের ওপরের ট্রোপোস্ফিয়ারের যে ওপরের স্তর, অর্থাৎ 9 থেকে 14 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রচণ্ড গতিতে প্রায় গড়ে 300 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা ন্যারো একটা বা একটা সরু বলতে পারি একটা বায়ু প্রবাহ। এটি মূলত শার্প টেম্পারেচার গ্রেডিয়েন্ট দ্বারা পরিচালিত হয়। ভারতে এটি উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম হিসেবে বা ওয়েস্টার্লিস হিসেবে শীতকালে অবস্থান করে। আবার বর্ষার আগে কি হচ্ছে, গ্রীষ্মকালে কি হচ্ছে, এই জেট স্ট্রিমটি হিমালয়ের উত্তর দিকে সরে যেতে থাকে সূর্যের উত্তরায়ণের প্রভাবে, আর তখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ভারতে প্রবেশ করার সুযোগ পায়। আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক অর্থাৎ ডিউ পয়েন্ট এটা জলবায়ু নিয়ন্ত্রণে এদের কি ভূমিকা? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং সেই তাপমাত্রায় বায়ু যতটা জলীয় বাষ্প সর্বাধিক যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে শতাংশ আকারে প্রকাশ করা হয়। অন্যদিকে আমি আগে উদাহরণটা দিয়ে নিই, মনে করি একটি বোতল জল ভরলাম, আমি তাতে 100 ml জল ধরবে, কিন্তু আমি রেখেছি 70 ml জল, অর্থাৎ সে আরও কতটা, তার টোটাল ক্যাপাসিটি 100 কিন্তু সে ধারণ করেছে 70, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা হলো 70%। আর অন্যদিকে শিশিরাঙ্ক হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ বোতলটি পুরো ভর্তি, তাতে আর জল ধারণ করার জায়গা আর নেই, যে তাপমাত্রায় পৌঁছালে বায়ু সম্পূর্ণ স্যাচুরেটেড বা সম্পৃক্ত হয়ে যায় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে রূপান্তরিত হতে শুরু করে, তাকেই বলা হয় শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক যত বেশি হবে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু তত বেশি হবে। আর এই শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এগুলিই হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন, কুয়াশা এবং বৃষ্টিপাত সৃষ্টির মতো আবহাওয়ার ঘটনাগুলিকে নির্ধারণ করে। আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে সাইক্লোন এবং অ্যান্টিসাইক্লোন এর মূল পার্থক্য কী? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে সাইক্লোন হলো একটি নিম্নচাপ কেন্দ্র যেখানে বায়ু বাইরে থেকে কেন্দ্রের দিকে প্রবেশ করে, আর এটি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। আর এই সাইক্লোন সাধারণত মেঘলা আকাশ, তীব্র বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি করে। আর এর ঠিক বিপরীতে হলো অ্যান্টি সাইক্লোন, যেখানে একটি উচ্চচাপ কেন্দ্র বা হাই প্রেশার জোন থেকে বাতাস কেন্দ্র থেকে বাইরের দিকে সরে যায় এবং উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতে থাকে।
আর প্রতীপ ঘূর্ণবাতে সাধারণত আকাশ থাকে পরিষ্কার, শুষ্ক আবহাওয়া এবং শান্ত অবস্থা সৃষ্টি করে। আমরা উদাহরণ হিসাবে যদি একটি বেসিনের মধ্যে আমি যদি কল চালিয়ে দিই, তাহলে জলটা পাক খেতে খেতে নিচের দিকে প্রবেশ করে। সেটাকে আমরা ঘূর্ণিঝড়ের সাথে বা সাইক্লোনের সাথে তুলনা করতে পারি। আর অন্যদিকে যখন আমরা সিলিং ফ্যান চালাই, তখন কেন্দ্র থেকে বাতাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ উচ্চচাপ থেকে বাতাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেটাকে আমরা প্রতীপ ঘূর্ণবাতের সাথে তুলনা করতে পারি। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা কোপেন এবং থর্নথয়েট এই যে জলবায়ুর শ্রেণীবিভাগ, এর মধ্যে প্রধান দুটি পার্থক্য বলুন। আমরা এইভাবে বলতে পারি যে কোপেন ছিলেন একজন এম্পেরিক্যাল ক্লাসিফায়ার, অর্থাৎ অভিজ্ঞতাবাদী ক্লাসিফায়ার। তার শ্রেণীবিভাগ প্রধানত ন্যাচারাল ভেজিটেশনের বন্টনের ওপর ভিত্তি করে তৈরি এবং যে গড় মাসিক বা বার্ষিক তাপমাত্রা এবং বৃষ্টিপাতকে ব্যবহার করেন। অন্যদিকে থর্নথয়েট ছিলেন একজন জেনেটিক বা র্যাশনাল ক্লাসিফায়ার, অর্থাৎ যুক্তিবাদী ক্লাসিফায়ার। তার শ্রেণীবিভাগ মূলত ওয়াটার ব্যালেন্স, অর্থাৎ যে প্রকৃত অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন এবং পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বা সম্ভাব্য বাষ্পীভবন এর পরিমাণ, এর উপর ভিত্তি করে তৈরি। থর্নথয়েটের যে পদ্ধতি, তার জলবায়ুর যে প্রকৃতি এবং তার প্রভাব তাকে আরও অনেক বেশি নিপুণভাবে তুলে ধরেন। আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। কোপেন অনেকটা একজন উদ্ভিদবিদের মতো, হ্যাঁ, যিনি দেখেছেন কোন গাছ কোথায় জন্মেছে আর সেই অনুযায়ী সেই জলবায়ুর নামকরণ তিনি করেছেন। আর থর্নথয়েটকে আমরা দেখতে পারি একজন জল ব্যবস্থাপক হিসাবে। তিনি হিসাব করেন যে একটা নির্দিষ্ট জলবায়ুতে একটা গাছকে বাঁচিয়ে রাখতে কতটা জলের প্রয়োজন, অর্থাৎ সম্ভাব্য বাষ্পীভবন এবং যেটাকে বলছে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, এবং প্রকৃতি থেকে সে বাস্তবে কতটা জল পাচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা এয়ার মাস বলতে আপনি কি বোঝেন আর এটি কিভাবে কোনো অঞ্চলের আবহাওয়াকে প্রভাবিত করে? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে এয়ার মাস হলো ট্রোপোস্ফিয়ারের একটা বিশাল আয়তনের বায়ু, হ্যাঁ, যা অনুভূমিকভাবে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং যার মধ্যে তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হোমোজিনিটি লক্ষ্য করা যায়। অর্থাৎ তাপমাত্রা, আর্দ্রতা একটা বিশাল আকৃতির বায়ুপুঞ্জের সব ক্ষেত্রে একই থাকে। এয়ার মাস যখন কোনো অঞ্চলে প্রবেশ করে তখন সে তার নিজস্ব বৈশিষ্ট্য সেই অঞ্চলের ওপর চাপিয়ে দেয়। অর্থাৎ এয়ার মাসটা যদি শীতল হয়, যে অঞ্চলে সে যাচ্ছে সেই অঞ্চলটা উষ্ণ হলেও সেই অঞ্চলের পরিবেশকে শীতল করে দেয়। আবার এয়ার মাস যদি উষ্ণ হয়, কোনো শীতল অঞ্চলে যখন সেই এয়ার মাস প্রবেশ করে তখন সেই অঞ্চলকে সে কিন্তু উষ্ণ করে দেয়। অর্থাৎ নিজের বৈশিষ্ট্য দিয়ে যে অঞ্চলে যাচ্ছে সেই অঞ্চলকে প্রভাবিত করে। এই এয়ার মাসগুলির মুখোমুখি সংঘর্ষ যখন হচ্ছে তখনই কিন্তু একটা ফ্রন্ট তৈরি হচ্ছে বা সীমানা তৈরি হচ্ছে। আর এই সীমানার জন্যই ফ্রন্টাল যে আমরা সাইক্লোন বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন তার উৎপত্তি কিন্তু হয়ে থাকে। আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ইনসুলেশন এবং যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, এই দুইয়ের মধ্যে ওয়েভলেন্থের পার্থক্য কেন দেখা যায়? আগত সূর্যরশ্মি কেন ক্ষুদ্র তরঙ্গে দৈর্ঘ্যের হয়ে থাকে এবং বিকিরিত টেরেস্ট্রিয়াল রেডিয়েশন সেটা কেন দীর্ঘ তরঙ্গের হয়ে থাকে? এই ওয়েভলেন্থের পার্থক্যের কারণ কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে সূর্য থেকে পৃথিবীতে যে ইনসোলেশন আসছে সেটি মূলত স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ শর্ট ওয়েভ রেডিয়েশন। কারণ সূর্যের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আমরা জানি? প্রায় 6000 ডিগ্রি, 6000 ডিগ্রি সেলসিয়াস। একজন বিজ্ঞানী ভিন তার একটি থিওরি দিয়েছিলেন, ভিনস ডিসপ্লেসমেন্ট ল বা ভিনের সরণ নীতি। সেই অনুযায়ী বস্তু যত বেশি উত্তপ্ত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। আর অন্যদিকে পৃথিবী অপেক্ষাকৃত শীতল, পৃথিবীর গড় তাপমাত্রা আমরা জানি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অতটা ছোট হয় না, এটা হয় লং ওয়েভ রেডিয়েশন।
আর এই লং ওয়েভ রেডিয়েশনকে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন এরা শোষণ করতে পারে, কিন্তু এই শর্ট ওয়েভ রেডিয়েশনকে আটকে রাখতে পারে না, সে কিন্তু ভেদ করে চলে আসতে পারে। আমরা উদাহরণ হিসেবে বুঝতে পারি যে ইনসুলেশনকে আমরা একটা ফ্ল্যাশ লাইটের মতো, মানে ফোনের ফ্ল্যাশ লাইটের সাথে তুলনা করতে পারি, যেটা তীব্র আলো, হ্যাঁ, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের তীব্র আলো নির্গত করে। আর যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশনকে আমরা একটা গরম পাথরের সাথে, উত্তপ্ত একটা পাথরের সাথে তুলনা করতে পারি, যেটা তো উত্তপ্ত, সেখান থেকে তাপ আমরা পাচ্ছি, কিন্তু সেটা কোনো আলো বা কোনো ঝলক তৈরি করে না, অর্থাৎ এটি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা মনসুন বা মৌসুমি একটি ঋতুভিত্তিক বায়ু, তাহলে কেন বলা হয় যে আমরা ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত? এটাকে একটা জলবায়ু অঞ্চল হিসাবে কেন ট্রিট করা হয়? এটা তো একটি নিছক একটি বায়ু প্রবাহ। আমরা এইভাবে উত্তর দিতে পারি যে মৌসুমি শুধু একটি নির্দিষ্ট দিকে, মানে ঋতুগতভাবে প্রবাহকারী কোনো বায়ু প্রবাহ নয়, বরং একটি সম্পূর্ণ ক্লাইমেটিক সিস্টেম, যা ডিফারেন্সিয়াল হিটিং, জেট স্ট্রিম, এল নিনো, ম্যাডেন জুলিয়ান অসিলিয়েশন এবং কোরিলিস বলের একটা জটিল মিথস্ক্রিয়ার ফল। এই ব্যবস্থাটি কেবল বৃষ্টি আনে না, বরং একটা অঞ্চলের কৃষি, অর্থনীতি, সংস্কৃতি এবং জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। যেমন মনসুনকে শুধু আমরা বৃষ্টি আসছে বর্ষাকালে সেটা সেই হিসেবে দেখলে ভুল হবে, কারণ এটা পুরো একটি সার্ভিস সাইকেল, যেটা 6 মাস শুষ্কতার পর বৃষ্টি এনে কৃষি এবং অর্থনীতিকে বাঁচিয়ে রাখে। এটি জীবন ধারণের এমন একটা সিস্টেম যেটা শুধুমাত্র কিন্তু নিছক আবহাওয়ার ঘটনা বললে ভুল হবে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা ট্রোপোপজ এবং স্ট্র্যাটোপজ কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে ট্রোপোপজ হলো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যেকার সীমানা। এটি ট্রোপোস্ফিয়ারে যে বিভিন্ন মানে কনভেকশন বা পরিচলন এবং আবহাওয়া সংক্রান্ত যে বিভিন্ন কার্যকলাপ, তার উচ্চ সীমানা। বায়ু সাধারণত এই ট্রোপোপজ এই সীমানাকে অতিক্রম করতে পারে না। আর অন্যদিকে স্ট্র্যাটোপজ হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানা, যেখানে মানে ওজোন লেয়ারের কারণে তাপমাত্রা সর্বোচ্চ থাকে। এই সীমানাগুলি কি করে? বায়ুর যে ভার্টিক্যাল মুভমেন্ট, বায়ুর যে উল্লম্ব চলাচল, সেটাতে বাধা প্রদান করে। কিন্তু কখনো কখনো জেট স্ট্রিমের মাধ্যমে এই ট্রোপোপজেও কিন্তু বায়ু চলাচল হতে পারে, সেটা এক্সেপশনাল। আমরা সহজ উদাহরণের মাধ্যমে ট্রোপোপজের ঘটনা এবং স্ট্র্যাটোপজটাকে বুঝতে পারি। একটি দোতলা বাড়ি, 2 ভাই থাকে, হ্যাঁ, নিচের ঘরে ভাই আর ভাইয়ের বউ তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা চিৎকার সবসময় ঘটে থাকে। মানে বায়ুমণ্ডলের যাবতীয় ঘটনা এই একতলার ছাদ পর্যন্ত, মানে ট্রোপোপজটা হলো একতলার ছাদ, এর বাইরে বেরোয় না, যা কিছু গণ্ডগোল এই ঘরের ভেতরে। আর দোতলার ঘরে থাকে বড় ভাই আর তার ওয়াইফ, একদম নিরীহ, শান্ত শিষ্ট, সেখানে কোনো চিৎকার নেই, শান্ত স্তর। এই দোতলার ছাদ, সেটি হলো স্ট্র্যাটোপজ এর সাথে তুলনা আমরা করতে পারি। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা থার্মাল ইনভার্সন বলতে কি বোঝেন এবং এটি বায়ু দূষণকে কিভাবে প্রভাবিত করে? আমরা এইভাবে উত্তর দিতে পারি। সাধারণত ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, কিন্তু থার্মাল ইনভার্সন হলো এমন একটি অবস্থা যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পায়, ফলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপরে অবস্থান করে। আর এই প্রক্রিয়াটি বায়ুর যে উল্লম্ব চলাচল, ভার্টিক্যাল যে মুভমেন্ট, সেটাকে সম্পূর্ণ থামিয়ে দেয়। এর ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা সমস্ত ধোঁয়া, ধূলিকণা, দূষণকারী যে পদার্থ, সেগুলি উপরের স্তরে আর উঠতে পারে না এবং নিচের শীতল স্তরে আটকে থাকে, যার জন্য ধোঁয়াশা তৈরি করে বা স্মগ তৈরি করে এবং বায়ু দূষণের মতো ঘটনাগুলি ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা এল নিনো এবং লা নিনা এর উৎপত্তি কোথায় হয় আর কিভাবে এই ঘটনাগুলি ভারতের আবহাওয়াকে প্রভাবিত করে? আমরা এইভাবে বলতে পারি,
এল নিনো এবং লা নিনা হলো প্রশান্ত মহাসাগরের যে নিরক্ষীয় অঞ্চল বা ইকুইটোরিয়াল রিজিয়নের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটা স্বাভাবিক বিচ্যুতি, যে তাপমাত্রা হওয়া উচিত তার চেয়ে কম বা বেশি হয়ে যাওয়া। এটি যে নিনো সার্দার্ন অসিলিয়েশনের অংশ। এল নিনো সময় কি হচ্ছে, পূর্ব প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা যেটি সাধারণত শীতল থাকে, পেরু স্রোত, সেই অঞ্চলে মানে মহাসাগরের জল কি হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে, ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত বা খরা সৃষ্টি করে। আর লা নিনার সময় কি হচ্ছে, পূর্ব প্রশান্ত মহাসাগরের জল শীতল হয় আর এটি ভারতে মানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত বা বন্যা সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, সমমণ্ডল ও বিষমমণ্ডল অর্থাৎ হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার এর বিভাজনটি ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, বায়ুমণ্ডলের যে রাসায়নিক গঠনের ভিত্তিতে এই বিভাজন করা হয়। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে মূলত নাইট্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন গ্যাস প্রায় একই অনুপাতে মিশ্রিত থাকে। আর এর ওপরে অর্থাৎ 80 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই স্তরে কি হচ্ছে, মানে বিভিন্ন গ্যাসগুলি তাদের আণবিক ওজন, তাদের মলিকিউলার ওয়েট অনুযায়ী পরপর স্তরে স্তরে বিন্যস্ত থাকে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম এগুলি হালকা বলে সবার ওপরের দিকে থাকে, এরকম। আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে পারি বিষয়টিকে, যে 1 কাপ কফি, তার মধ্যে কফি, চিনি, দুধ সবটা পুরোপুরি মিশে থাকে, আলাদা করা যাচ্ছে না। এটি হোমোস্ফিয়ারের সাথে একে তুলনা করতে পারি। অন্যদিকে হেটেরোস্ফিয়ার কি, একটি কাঁচের আমি গ্লাস নিলাম, তাতে জল ঢাললাম আর তার উপর তেল ঢাললাম। এবার তেল এবং জল এই দুটি ঘনত্বের পার্থক্যের কারণে তাদের মধ্যে একটা মানে আলাদা হয়ে কিন্তু দুটি স্তর তৈরি করবে। একে আমরা বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ারের সাথে তুলনা করতে পারি। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা স্বাভাবিকের চেয়ে দ্রুত হ্রাসমান উষ্ণতা, এর সাথে মানে এটি কি, আর এর সাথে বৃষ্টিপাতের কি, মানে বৃষ্টিপাত কিভাবে সম্পর্কিত? আমরা এইভাবে বলতে পারি যে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হলো একটি বায়ু পকেট থেকে যখন কোনো বাহ্যিক তাপের আদান প্রদান ছাড়াই উপরে ওঠে বা নিচে নামে, তখন তার তাপমাত্রার যে পরিবর্তন হয়। বায়ু উপরের দিকে উঠলে কি হয়, প্রসারিত হয় এবং শীতল হয়, যেটাকে বলা হচ্ছে শুষ্ক অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এবং যখন বায়ু নিচে নামছে তখন সেটা সংকুচিত হয় এবং উষ্ণ হয়। যখন শীতল বায়ু শিশিরাঙ্কে পৌঁছায় তখন ঘনীভবন শুরু হয় এবং লিন তাপ মুক্ত হয় এবং এই শীতল হওয়ার হার সেটা কিছুটা কমে যায়, যাকে বলে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা আর্দ্র অ্যাডিয়াবেটিক হার। এই শীতল হওয়ার ফলেই কিন্তু মেঘ এবং বৃষ্টিপাতের। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা, এয়ার মাস ফ্রন্ট বলতে কি বোঝেন, আর কেন ওয়ার্ম ফ্রন্ট বা উষ্ণ সীমান্তের চেয়ে কেন শীতল সীমান্ত বেশি একটা তীব্র আবহাওয়ার সৃষ্টি করে? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে এয়ার মাস ফ্রন্ট হলো দুটি ভিন্ন তাপমাত্রা এবং আর্দ্রতার এয়ার মাস, তাদের মাঝের যে সীমানা বা ইন্টারফেস। উষ্ণ সীমান্ত তৈরি হয় যখন উষ্ণ বায়ু ধীরে ধীরে শীতল বায়ুর ওপর আরোহণ করে। এটি খুব মৃদু ঢাল তৈরি করে এবং অপেক্ষাকৃত কম তীব্র এবং হালকা ও দীর্ঘস্থায়ী একটা বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে শীতল সীমান্ত তৈরি হয় যখন শীতল বায়ু দ্রুত গতিতে উষ্ণ বায়ুকে নিচে ধাক্কা দিয়ে ওপরে তুলে দেয়। আর এই যে দ্রুত ভার্টিক্যাল মুভমেন্ট, দ্রুত উল্লম্ব যে উত্তোলন, এর জন্য কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয় এবং খুব কম সময়ের মধ্যে তীব্র বৃষ্টিপাত, বজ্রপাত এগুলো শুরু হয়।
আমরা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাতে চাইছি। উদাহরণগুলি আপনারা রিয়েল ইন্টারভিউতে বলতেও পারেন বা নাও বলতে পারেন, আমি বোঝার সুবিধার্থে বা শুনতে যাতে একটু ভালো লাগে, ইন্টারেস্টিংভাবে রিপ্রেজেন্ট করার জন্যই আমি উদাহরণগুলো বলছি, আপনারা নিজেদের মতো কাস্টমাইজড করে নিতে পারেন। যেমন উষ্ণ সীমান্তকে একটা ধীর গতির কচ্ছপের সাথে আমরা তুলনা করতে পারি, যে ধীরে ধীরে ঢাল বেয়ে ওপরে উঠছে আর মৃদু বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর শীতল সীমান্তকে একটা, আমি যদি বলি বন্দে ভারত এক্সপ্রেসের মতো দ্রুত গতির একটা ট্রেনের সাথে তুলনা করতে যাস, যেটা সামনে থাকা সব কিছুকে ঠেলে ওপরের দিকে তুলে দিচ্ছে এবং তীব্র বজ্রপাত এবং বৃষ্টি ঘটাচ্ছে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি এবং খাদ্য সুরক্ষা বা ফুড সিকিউরিটির ওপর কী কী প্রভাব পড়তে পারে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, ইরেগুলার রেইনফল, বিভিন্ন আবহাওয়ার ঘটনা যেমন খরা, সাইক্লোন, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শস্যের ফলন হ্রাস পায়, রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ বাড়ে এবং মাটির উর্বরতা কমে যায়। বিশেষত ধান এবং গমের মতো যে প্রধান শস্যগুলি, এগুলির উৎপাদন চক্র কিন্তু ব্যাহত হয়, যেটা বিশ্বব্যাপী ফুড সিকিউরিটি বা খাদ্য সুরক্ষাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দেয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অতিরিক্ত উষ্ণতার কারণে, উষ্ণতা যখন 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হচ্ছে একটানা, তখন সেটা ধান গাছের যে পলিনেশন বা পরাগায়ন সেটা ব্যাহত হতে পারে। আবার যখন একটানা বৃষ্টি বা খরা উভয়ই কিন্তু শস্যের ফলনকে নষ্ট করে দেয়। এটি অনেকটা লটারির মতো, আপনার ফসলের ভবিষ্যৎ এই চরম আবহাওয়ার ওপর পুরোপুরি নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ইনসুলেশন এর যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুটি প্রধান কন্ট্রোলিং ফ্যাক্টর বা নিয়ামক কোনটি এবং তাদের গুরুত্ব কী, আমরা এইভাবে বলতে পারি যে ইনসুলেশন এর যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রধান দুটি নিয়ামক হলো প্রথমত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা সূর্যরশ্মির পতন কোণ এবং ডিউরেশন অফ ডে লাইট বা দিনের আলোর দৈর্ঘ্য। সূর্যরশ্মির পতন কোণ কীভাবে প্রভাবিত করছে, যখন সূর্যরশ্মি লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে পড়ছে তখন অনেক বেশি পরিমাণ শক্তি কম জায়গাতে কেন্দ্রীভূত হচ্ছে এবং ইনসুলেশনে বেশি হচ্ছে, যেমন নিরক্ষীয় অঞ্চলে। আবার কোণের পরিমাণ যত কম হবে, যত তির্যকভাবে পড়বে, তত রশ্মি বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে এবং শক্তি কম হবে, যেমন মেরু অঞ্চল। আরেকটি নিয়ামকের কথা আমরা বললাম দিনের আলোর দৈর্ঘ্য। যে স্থানে দিনের আলোর দৈর্ঘ্য যত বেশি হবে সেই স্থান তত বেশি সময় ধরে সৌরশক্তি গ্রহণ করবে। আমরা একটা সূর্যরশ্মি যে পতন কোণের কথা বললাম তাকে একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। একটি টর্চ লাইট নিলাম, টর্চের আলো যখন মেঝেতে লম্বভাবে ফেলা হয় তখন কি হচ্ছে, আলোটি একটা ছোট বৃত্ত তৈরি করে। আবার টর্চটি যখন তির্যকভাবে ধরা হয় তখন আলোটি একটা বড় ডিম্বাকৃতির অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতাও কম হয়। পরবর্তী প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগে এ, বি, সি এই প্রতীকগুলির দ্বারা কি বোঝানো হয়েছে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে কোপেন তার শ্রেণীবিভাগে পৃথিবীর জলবায়ুকে 5টি প্রধান ভাগে ভাগ করেছেন, যার জন্য তিনি ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করেছেন। যেমন এ হলো ক্রান্তীয় বা ট্রপিক্যাল ক্লাইমেট, এটি হলো সেই অঞ্চল যেখানে সবচেয়ে শীতলতম মাসের উষ্ণতাও 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, এখানে ঋতু পরিবর্তন কিন্তু প্রায় অনুপস্থিত। আর বি ক্লাইমেট, এটি হলো শুষ্ক বা ড্রাই ক্লাইমেট, এটি হলো সেই অঞ্চল যেখানে বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবনের হার বেশি, এটি তাপমাত্রা দ্বারা নয় আর্দ্রতা দ্বারা সংজ্ঞায়িত হয়, যেমন মরু এবং স্টেপ অঞ্চল। অন্যদিকে সি হলো নাতিশীতোষ্ণ বা টেম্পারেট ক্লাইমেট, এটি হলো সেই অঞ্চল যেখানে সবচেয়ে শীতলতম মাসের যে গড় তাপমাত্রা সেটা থাকে -3 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর এখানে সুস্পষ্ট ঋতু পরিবর্তন কিন্তু দেখা যায়। আমরা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝতে পারি, এটা অনেকটা জলবায়ুর
বর্ণমালা আমরা বলতে পারি, ক্লাইমেটিক অ্যালফাবেট এগুলোকে বলতে পারি। এ মানে হলো সবচেয়ে উষ্ণ এবং সারা বছর যেখানে আর্দ্র একটা জলবায়ু বিরাজ করে। বি মানে হলো সেখানে জল নেই, আর্দ্রতাই নেই, উষ্ণতা যাই হোক না কেন আর্দ্রতা নেই। এটি কিন্তু জলের মানে অ্যাভেলেবিলিটির ওপর ভিত্তি করে বি ক্লাইমেটটা তৈরি করেছে, শুধুমাত্র আর্দ্রতার ওপর ভিত্তি করে। আর সি মানে হলো যেখানে শীত এবং গ্রীষ্মের একটা ভারসাম্যপূর্ণ জলবায়ু রয়েছে। আজকের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এইভাবে যদি প্রশ্নটি করা হয়ে থাকে যে ক্লাইমেটিক হ্যাজার্ড বা জলবায়ুগত বিপদ এবং জলবায়ুগত দুর্বলতা বা ক্লাইমেটিক ভালনারেবিলিটি এর মধ্যে কি পার্থক্য, একজন ভূগোল শিক্ষক হিসাবে আপনি কিভাবে এটি বোঝাবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে ক্লাইমেটিক হ্যাজার্ড হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যা সম্ভাব্যভাবে মানে ক্ষতি করতে পারে, যেমন ঘূর্ণিঝড়, বন্যা। এটাকে আমরা কারণ বা ইভেন্ট বা কজ হিসাবে তুলনা করতে পারি। অন্যদিকে জলবায়ুগত দুর্বলতা বা ভালনারেবিলিটি হলো সেই বিপদের সামনে একটি সমাজের অসহায়তা বা প্রতিরক্ষার অভাব। এটি একটি সামাজিক অবস্থা। যেমন যদি একটি সমাজের পরিকাঠামো দুর্বল হয়, হ্যাঁ, দরিদ্র অর্থনীতি এবং সীমিত সচেতনতা থাকে, তাহলে তারা একই বিপদের মুখে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে পারি। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে কোভিড পিরিয়ডে কোভিড এসেছে, ধনীরা বাড়িতে বসে থেকেছে, তারা ওয়ার্ক ফ্রম হোম করেছেন, রিলস বানিয়েছেন, ঘরের কাজকর্ম করেছেন, তাদের মোটামুটি একটা ছুটির মেজাজে তারা দিন কাটিয়েছেন। কিন্তু যাদের দিন এনে দিন খাওয়া মানুষ, তাদের রুজি রোজগার কমে গেছে, তাদের প্রতিদিনের ভাত জোগানো কঠিন হয়ে গেছিল। অর্থাৎ কোভিড কিন্তু সবার জন্য সমান হয়ে এসেছে, বিপদ সবার জন্য সমান হলেও তাদের ভালনারেবিলিটি কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। এইভাবে আমরা এই উত্তরটি দিতে পারি। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনারা আমায় সাজেশন জানাতে পারেন, যে আপনাদের মতামত জানাতে পারেন, ভালো হোক খারাপ হোক দুটোই জানাতে পারেন। ভালো বলতে হবে এমনও কোনো কথা নয়। আপনাদের যদি মনে হয় এটা পাগলের প্রলাপ, সেটাও আমাকে বলতে পারেন, আমি সেইভাবে রেকটিফাই করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে সেটাও বলবেন। আর পরবর্তীতে কোন টপিকের ওপর আমরা আলোচনা করতে পারি সে বিষয়েও সাজেশন দিলে উপকৃত হব আমিও। আপনারাও পড়াশোনা করতে থাকুন আর তার সাথে সাথে এই অডিও ক্লাসগুলো শুনলে উপকৃত হবেন বলে আমার মনে হয়। তো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।